যাবে ততক্ষণে প্রেসিডেন্ট পদত্যাগ করে ফেলেছেন। তো বিষয়টা ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও ঢাক ঢাক গুড়গুড় আমরা লক্ষ্য করছি। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পদে থাকা না থাকা নিয়ে এই যে নাটকীয়তা, এটা কি আসলে রাষ্ট্রযন্ত্রের অস্থিরতার বহিঃপ্রকাশ? জি, প্রথমেই আপনাকে বলি, আপনি বলেছেন যে অজয়দা একটা পরিচিত মুখ। তো যেহেতু আমি ছড়া লিখি, আমার সাথে সাথে কি মনে হয়েছে জানেন, একটি পরিচিত মুখ প্রশংসা করে যেমন গাল দিয়ে তার চেয়ে বেশি সুখ, বুঝছেন? এখন শাহাবুদ্দিন চুপ্পুর একটু সিরিয়াস কথায় ফিরে আসি। সেটা হচ্ছে উনি আমাদের রাষ্ট্রপতি, তাকে সাধারণ নিয়ম অনুযায়ী মহামান্য বলতে হয়, যদিও এইসব দেশে বলে না। আপনি বোধহয় জানেন যে আমার সৌভাগ্য হয়েছিল রাজা চার্লসের সাথে করমর্দন করার। আপনি কি এটা জানেন? যে আপনি একবার বলেছিলেন আমার প্রশ্ন। হ্যাঁ, উনি এসেছিলেন। আমি বললাম এই কারণে, ধরেন উনি তো অনেকগুলি দেশেরই আসলে নিয়ম মাফিক রাষ্ট্রপ্রধান। উনি আমাদের এখানে রাজার জন্মদিনে ছুটি দেওয়া হয় অস্ট্রেলিয়ায়, আগে রানীর জন্মদিনে দিত, জুন মাসে আমরা সেই ছুটি অলরেডি উপভোগ করে ফেলেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এত বিনয়, মানে কিং ফ্যামিলি, দে আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, তাদের যে বিনয়, তাদের যে ভদ্রতা এবং তাদের যে সৌজন্য, এই যে আপনি বললেন না রাগ রাগ ঢাক ঢাক, এই বিষয়গুলো আমাদের মধ্যে যেমন চালু থাকে, এটা বোধহয় আপনার মধ্যবিত্ত এবং গরিবের হয়। দেখবেন ওই ফ্যামিলিতে সবসময় রাগ রাগ ঢাক ঢাক থাকে, এক বড় লোকদের থাকে না, আর এক প্রান্তিক মানুষের থাকে না, কোনো রাগ রাগ ঢাক ঢাক থাকে না। এখন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের আগমনটাও ঘটেছিল অত্যন্ত অপ্রত্যাশিত ভাবে, যখন আপনার অনেক সিনিয়র আওয়ামী লীগারদের নাম শোনা যাচ্ছিল, এবং আমরা আশা করেছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা এমন একজনকে নিয়োগ দেবেন যিনি রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতিতে পরিপক্ক এবং দক্ষ। সেটা হলো না, কিন্তু আমরা দেখলাম যে তার পায়ে ধরে সালাম করে তার কিছুদিন আগেই চুপ্পু বলছিল যে মানে আপনি তো আমার দিকে তাকানি না, এরকম একটা অভিযোগ করেছিল, অনুযোগ করেছিল নেত্রীর কাছে। সেই চুপ্পুকেই হঠাৎ করে আপনার রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলো, মহামান্য শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে। এই যে অযাচিত ভাবে একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ পেয়ে যাওয়া, এটা যেমন তখন আমাদেরকে বিস্মিত করেছে, এখন হতাশ করছে কেন? বলা হচ্ছে যে তিনি এস আলমের নির্বাচিত প্রতিনিধি ছিলেন, অর্থাৎ ব্যবসায়ী এস আলমের রিকমেন্ডেশন অনুযায়ী। এটার অনেক লজিক্যাল কারণ আছে এই গুজবের। গুজবটা সত্য কিনা আমরা জানি না, কিন্তু গুজবের অনেকগুলো লজিক্যাল কারণ আছে। আমি যে কারণে এই প্রসঙ্গটার অবতারণা করলাম সেটা হচ্ছে দা ওয়ে হি কেম টু দ্য পাওয়ার, এটাও কিন্তু এক ধরনের রহস্য ছিল। সবাইকে ডিঙ্গিয়ে হঠাৎ করে তিনি হয়েছেন। তো ভদ্রলোকের কপাল খারাপ, ভদ্রলোক ক্ষমতা নেওয়ার পরপরই আমাদের দেশে এমন একটা ঘটনা ঘটে গেল, গণ অভ্যুত্থান, বিপ্লব, প্রতি বিপ্লব, কিংবা নাটক, কিংবা ডিপ স্টেট, যে নামেই আপনি আখ্যায়িত করেন না কেন, সেটা কমপ্লিটলি তার বিরুদ্ধে চলে গেল। এবং আপনি খেয়াল করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি মানে এখন যাকে বলা হচ্ছে যে আনভেইলিং মাস্ক অফ ফেক সেন্ট, মানে ভুয়া দূতের যে মুখোশ উন্মোচন হচ্ছে, তিনি কিন্তু একবারও তার দিকে তাকাননি। আপনি খেয়াল করে, আপনি ভিডিওটা যদি আবার দেখেন, তাকাননি মানে রাগে, কিন্তু তাকে শপথ নিতে হয়েছে তার কাছে। তারপর যখন নির্বাচন হলো, নির্বাচনটা ডেফিনেটলি আওয়ামী লীগের গত 2-3 বারের নির্বাচনের চাইতে অনেক অনেক ফেয়ার এবং জনপ্রতিনিধিত্বমূলক ছিল, এবং মানুষ এই নির্বাচনটা চেয়েছিল যে আমি অন্তত ভোটটা যেন দিতে পারি। যারা ভয়ে দিতে পারে নাই, হতাশায় দিতে পারে নাই, কিংবা কোনো কারণে বর্জন করেছে, তারা ছাড়া সিংহভাগ মানুষ কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছিল। সেই ভোটে যারা নির্বাচিত হয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, তাদেরও কিন্তু শপথ নিতে হয়েছে এই রাষ্ট্রপতির মাধ্যমে, বিশেষ করে সরকারকে এই রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিতে হয়েছে। সো আলংকরিক অর্থে তিনি আমাদের রাষ্ট্রপতি। এখন একজন রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে চলে যাবে, সেই স্বাস্থ্যের খবর তিনি জানানোর আগে মিডিয়া জেনে যায়। এইটা কেমন হয়ে গেল না? যে মানে আমি অসুস্থ হলাম, হ্যাঁ, আমার পত্নী বা পরিবার জানার আগে আপনি জেনে গেছেন।
তো আপনি এটা জেনে গেলেন কিভাবে? এবং দেশের শীর্ষ মিডিয়া যেগুলিকে আমরা বলি, যেমন ধরেন রাষ্ট্রপতি অভিযোগ করেছেন ডেইলি স্টার সম্পর্কে যে না জেনে তারা এরকম একটা নিউজ করেছে। কোন নিউজটা? যে তার সাথে আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী এখন যিনি প্রবাসে আছেন, হ্যাঁ, এখন পালিয়ে গেছেন বললে অনেকে রাগ করে, সসম্মানে গেছেন বলে অনেকে ক্ষুব্ধ হয়। কোনটা যে বলবো এটা বলা খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছেন, যে কোনো কারণে হোক চলে গেছেন। এই যে চলে গেছে বলেন না, বলেন যে উনি এই দেশে নাই, এই দেশে নাই। আচ্ছা ঠিক আছে, আপনার সবচেয়ে নিরাপদ। রবীন্দ্রনাথের একটা গান আছে না, পলা, ওই যে গেলে চলে গেলে পলাতকা ছায়া ফেলে। উনি চলে গেছেন কিন্তু ছায়াটা ফেলে গেছেন। তো ওই ছায়াটা দেখেন কেমন শক্তিশালী। বলা হচ্ছে যে উনার সাথে আলাপ হয়েছে, উনি যখন বিদেশে গেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনার সাথে আলাপ হয়েছে। এই আলাপের পরে খুব স্বাভাবিকভাবেই তাকে আর এই পদে রাখা যাচ্ছে না। এই যে এই পদে রাখা যাচ্ছে না, সেটার সাথে শারীরিক অসুস্থতাটা যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখেন, রাষ্ট্রপতি আপনি যেটা শুরুতে বলেছেন আলংকরিক পদ, আসলে রাষ্ট্রপতির কবর জিয়ারত করা আমাদের দেশে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হওয়া, যেমন ধরেন বিশ্ব তামাক দিবস, কেউ জানে না কিন্তু যে বেটা তামাক বানায় ও জানে না যে এটা বিশ্ব তামাক দিবস। ওই দিন তিনি একটা বিবৃতি দেন, হয়তো তিনি তখন জর্দা খান, পান দিয়ে জর্দা খাইতে খাইতে লেখেন যে তামাক খুব খারাপ জিনিস, ওনার সেক্রেটারি এটা লেখে, তোমরা আর তামাক সেবন করবে না। এইরকম বিবৃতি বাণীগুলি আমাদের, যেগুলিকে আমি ব্যক্তিগতভাবে বলি মেহেরবানি, মানে উনি তো আর বাণী দেন না, এটা মেহেরবানি করে অন্য সেক্রেটারিরা লিখে দেয়, ওই বাণীগুলি দেন। আপনার মনে আছে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি ছিলেন মাহমুদুল্লাহ, বঙ্গবন্ধু তাকে বানিয়েছিলেন, ফেনীর মানুষ। এই ভদ্রলোক রাষ্ট্রপতি থেকে যখন চলে গেলেন, খুব আশ্চর্যজনক ভাবে বিএনপির এমপি হিসাবে ফিরে এলেন, সাধারণ একজন সাংসদ হিসেবে তিনি ফিরে এসেছিলেন। এটা মানে ওই বয়সে আমাদেরকে স্তম্ভিত করেছিল। আপনি ইউ আর দ্য টপ অফ দ্য ক্রাউন, আপনার, আপনি এরপরে গিয়ে ফরাসে লুটিয়ে পড়ছেন, মেঝেতে লুটিয়ে পড়ছেন। এইটা তো আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আশা করি না বা করিনি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য। এখন দেখেন এই ভদ্রলোক নানা কারণে বিপদগ্রস্ত ছিলেন, আশঙ্কাগ্রস্ত ছিলেন, তার চেহারাতেও সেটা আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় তিনি নিখোঁজ ছিলেন, তার কোনো খবর পাওয়া যেত না। এবং তিনি নিজে দুঃখ করে বলেছেন তার কথা কেউ শুনতো না, তার কাছে কেউ আসতো না, তাকে কোনো ইনফরমেশন দিত না, তার কাছে কোনো ফাইল যেত না। এইরকম একজন আপনার কি বলে যে অথর্ব রাষ্ট্রপতি হওয়ার চাইতে আপনার শারীরিক কারণে চলে যাওয়াটা আমার মনে হয় মঙ্গলের, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আপনার বুনো ওল আর বাঘা তেঁতুল, এই দুটা তো একসাথে থাকতে পারে না। তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, যাদের সরকারের ছিলেন, তারা তো আমি বলবো যে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং তারা উচ্ছেদ হয়ে গেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের সকলেই। তো সেই জায়গায় তিনি যে এতদিন টিকেছেন, এটার জন্যই আমার মনে হয় শোকর করা উচিত। আপনি যেটা বললেন যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হওয়ার সময় হয়তো উনি থাকবেন না, যদি না থাকেন তো উনার জন্য রইল সমবেদনা, যদি থাকেন তো উনার জন্য রইল দুঃখ। আর যদি উনি থেকে আবারও বলেন যে না আমি রয়ে গেছি, তাহলে ওনার জন্য আমার কষ্ট ছাড়া কিছুই রইলো না। মানে আমি কোনো আনন্দ প্রকাশ করতে পারছি না কোনোভাবেই, বুঝতে পেরেছেন? এই যে আনন্দ এই যে দুঃখ, কষ্ট এবং সমবেদনা বিতরণ আপনি করছেন, যেহেতু আপনি একটা মুডের মধ্যে আছেন এই বিতরণের, তো আপনি আরেকটি ইস্যু নিয়ে আসে, সেখানে আপনি দুঃখ, কষ্ট, সমবেদনা বিতরণ করার সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের জামায়াতের একজন এমপি, গত কদিন ধরে ওনার নামও কিন্তু আমরা পত্রিকার পাতায় খুব দেখছি, একদম মানে ভয়ঙ্কর ভাবে দেখছি। এবং অনেক সময় লুকিয়ে লুকিয়ে দেখছি যে এর পাশে আমার ছেলে মেয়ে অথবা এরা একটু দেখে ফেললো কিনা, যে এই ধরনের এই যে একদম মানে কুৎসিত ঘটনার মানে ভেতরে উনি হাত পা নাড়াচাড়া করছেন, নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে ঠিকই করেছেন, উনি ভুল করেননি, অন্যায় করেননি, নানাভাবে করছেন। এবং প্রথম প্রথম ওনার কিছু অনুগত লোক দাবি করে বসলো এআই দিয়ে ক্রিয়েটেড, এআই ক্রিয়েটেড। আবার পরে দেখলাম তার নির্মাণ চুপ করা। হয়ে গেল, উনি নিজেই বিবৃতি দেওয়া শুরু করলেন। যে আমার কথা হলো কি, আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, ঘটনা তো আমরা দেখেছি সবাই, আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা লোক যখন সংসদ সদস্য হয়, তিনি তো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্বে পরিণত হন। কিন্তু ওনার হাতে দেশটাকে আমরা দিয়ে রেখেছি, উনি আইন ঠিক করে দিবেন যে আমাদের কিভাবে করা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে চলা উচিত।
এরকম আইন প্রণেতারা যখন এই ধরনের কাজ করেন, মানে ওনার মধ্যে আর কি কাজ করে, কি চিন্তাটা কাজ করতে পারে, ওনার আসলে ওনার মনস্তত্ত্বটা আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে এরা আসলে কি, এরা কি মানুষকে মানে কি ভাবে যে এগুলো জানাজানি হলে আমার কিছু হবে না, অথবা এরা কি ভাবে যে আমি এতই ক্ষমতাবান হয়ে গেছি, কে কি দেখলো কে কি বললো ঠিক আছে আমার কিছু যায় আসে না। আমরা কিন্তু আগে দেখেছি আমাদের এক সময় প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, উনি ওই ধরনের মানে কাউকে পাত্তা দিতেন না, যে দেখলে দেখুক আমার কি। তো নাকি মানে এদের মনস্তত্ত্বটাকে আপনি কখনো মানে বোঝার চেষ্টা করেছেন? দেখেন, কেন এটা তো আপনি ফ্রয়েডের কাছে নিয়ে যাচ্ছেন। সেগমন্ড ফ্রয়েডের কাছে আমাকে হাত পাততে হবে। এটা তো ফ্রয়েডীয় মনস্তত্ত্ব আছে, আপনি তো জানেন এটা, যে ফ্রয়েডের মনস্তত্ত্ব কিন্তু সাংঘাতিক। ফ্রয়েড যেটা বলছে যে পুরুষ কিন্তু একেবারে শেষ বয়সে এসেও কামুক হতে পারে। আমরা যদি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, এবং পৃথিবীতে অনেক ঘটনা আছে, ধরেন যৌনতার কথা যদি আমরা বলি, যৌনতা তো একটা বিজ্ঞান, এবং আপনার এটা একটা আলটিমেট সোর্স অফ এনজয় অ্যান্ড আমি বলবো এন্টারটেইনমেন্ট ফর দ্য পিপল। এটা তো পৃথিবীর একেবারে যদি প্রাগ ঐতিহাসিক আপনি যুগে যান, যে মানুষ সৃষ্টির এই আকাঙ্ক্ষা না থাকলে তো আদম আর ইভ নেমে আসতেন না, এবং এই কাজও হতো না, আমরাও আসতাম না। এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেটা বললেন যে একজন মানুষকে সংসদ সদস্য বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এখানে একটা কথা একটু বলতে চাচ্ছি তার আগে, সেটা হচ্ছে ধরেন আমাদের আহ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সাহেব, চার নেতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এই আমলগুলো, তারপর ধরেন মতিয়া চৌধুরী। এখানে মতিয়া চৌধুরীর কথা যখন এসছে আপনাকে বলি, একবার বজলু ভাইয়ের সাথে অনেক আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল সংবাদ অফিসে। তো তাদের যে সন্তান নেই এটা নিয়ে কথা বলার সময় উনি ঠাট্টা করে বলছিলেন, বলে তোমার ভাবি যে পরিমাণ জেলে থাকে আমাদের আর বাচ্চা হবে কি করে, এভাবে দুষ্টামি করে উনি বলছিলেন। হ্যাঁ, বলে ও তো কয়দিন পর পরই কারাগারে যায়, তো আমাদের আর সন্তান হবে কি করে। দেখেন, কথাটার মধ্যে কিন্তু একটা চরম সত্য লুকায়িত আছে, যে আপনি জনপ্রতিনিধি, আপনি স্যাক্রিফাইস করেছেন। শুধু উনি স্যাক্রিফাইস করেননি, ওনার হাজবেন্ডও স্যাক্রিফাইস করেছেন। হ্যাঁ, তা বজলুর রহমান যে পরিমাণ সুপুরুষ ছিলেন, যে খ্যাতি ছিলেন, হ্যাঁ, নারীরা তো তার কাছে আসারই কথা, কিন্তু এটা তো জানবার কথা নয় আপনার। আমি একটা কথা বলি আপনাকে, মৌমাছি আর মাছির মধ্যে একটা তফাৎ আছে। মৌমাছি ঘুরে ঘুরে কিন্তু ফুলে যায়, ফুলের থেকে ফুলে, ফুলের থেকে ফুলে যায়, এই জন্য মৌমাছিকে মানুষ কিন্তু নিন্দা করে না। আর মাছি কি করে, ঘুরে ঘুরে খালি পৃষ্ঠায় যায়, পাঁকের মধ্যে যায়, গোবরের মধ্যে যায়, গুয়ের মধ্যে যায়। এই জন্য মানুষ মাছিকে নিন্দা করে, মাছিকে পছন্দ করে না। এই এমপি সাহেব যেটা করেছেন, মৌমাছি না হয়ে তিনি মাছি হয়েছেন। কারণ আপনি আপনি আপনার নানাবিধ পন্থা আছে আপনার যৌন ইচ্ছা চরিতার্থ করবার জন্য, কিন্তু আপনি এইভাবে হোটেলে গিয়ে নিজেকে, যে আপনি যেটা বললেন যে এক ধরনের যে একটা ধারণা হয়েছে আমি নিরাপদ, বা আমি এটা করলে আমার কিছু হবে না, এই ধারণাটা সমাজ থেকে নির্মূল হতে হবে। এখন তো এআই এর যুগ, ঠিক বলা যায় না। কারো আমি দেখলাম প্রচার হচ্ছে, তারা বলেছে যে সিসিটিভি তুলে নিতে হবে। সিসিটিভি তুলে নিতে হবে কেন? হ্যাঁ, এটা তো বলেছে যে সিসিটিভি সর্বনাশ করছে, সিসিটিভি তুলে নিতে হবে। আরে ভাই, সিসিটিভি তুলে নিল, আমি আকাম কুকাম করবো, এটা কেউ মানে জানতে পারবে না। হ্যাঁ, এবং এটা ক্যামেরায় ধারণ করা যাবে না। না, আমি আপনাকে আরেকটা পয়েন্ট একটু বলি। দেখেন, ওনার একটা রিকমেন্ডেশনের একটা কি দেখলাম, কাগজ দেখলাম, যে ওই মেয়েটা তার মানে বায়োডাটার মধ্যে উনি জোর একটা সুপারিশ করেছেন, উনি এমপি সাহেব। মেয়েটা এসএসসি পাস, এবং উনি যখন বিয়ের দাবিটা করছেন, যে তারিখে উনি সুপারিশ করেছেন তার ঠিক 5 দিন আগে উনি বিয়ে করেছেন। তো এখানে দুটো প্রশ্ন, একটা হলো যে এই যে মেয়েটাকে চাকরির জন্য সুপারিশ করা, এটার মাধ্যমে কি মেয়েটাকে উনি এক ধরনের বাধ্য করেন? এটা কি প্রেম ছিল, এটা কি বিয়ে ছিল, এটা কি মানে ব্ল্যাকমেইল ছিল, নাকি এটা ওর অসহায় সুযোগ নেওয়া ছিল? এই যে মানসিকতাগুলো, আপনি যে শেষে যে কথাটা বলেছেন এটা কিন্তু খুবই সত্য। এরা কি আপনার ধারণা যে এরকম একটা বয়স্ক মানুষের সাথে স্বইচ্ছায় যায়? এখানে অনেকগুলো, এমনকি এমনও হতে পারে ওই মেয়েটির যারা অভিভাবক বা যারা তাকে লুক আফটার করে, তাদেরও এক ধরনের নীরব প্ররোচনা ছিল।
যে কাজটা করে নিয়ে আসো, এটা তো অস্বীকার করা যাবে না। এখানে আপনাকে একটা জায়গায় আসতে হবে। আমরা এই ব্যবচ্ছেদের পরিবর্তে আমরা যদি সমাজের দিকে তাকাই, আপনি দেখেন মানে এটা একটা সাংঘাতিক খারাপ জিনিস। সেটা হচ্ছে কি, যত আপনি টাইট করবেন, যত আপনি শৃঙ্খলিত করবেন, তত কিন্তু ভেতরে ভেতরে একটা বাস্ট হবে। এটা হচ্ছে তার একটা নজির, তার একটা প্রমাণ। আপনার তাকে হোটেলে নিয়ে যেতে হবে কেন? কেন তাকে হোটেলে যাচ্ছে, কেন তাকে এগুলো করছে? কারণ কি? কারণ সমাজে আপনার অবাধ যে মেলামেশা, আমি অবাধ মেলামেশা বলতে এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। অবৈধ মানে কি? অবৈধ হচ্ছে, কিন্তু অবাধ না। অবৈধটাকে আমাদের সমাজ বৈধ বলে মেনে নিতে চাচ্ছে অন্তর থেকে। আপনি দেখেন বিষয়টা কিরকম, সব বিষয়ে দেখেন যৌনতার একটা স্ফুরণ ঘটেছে হঠাৎ করে। এটাকে পারভার্সন বলা উচিত, বিকৃতি বলা উচিত। এই যে বিকৃতিটা ঘটেছে, এবং দেখেন সবগুলো মানুষ কিন্তু বেশি বয়সী মানুষ। একটা বয়সে কিন্তু মানুষের ওই যে মতিভ্রম এবং আপনার বলে না যে বুড়োকালে ভীমরতি, এই কথাটা তো শুধু শুধু চালু হয়নি, তাই না? এই যে ভীমরতি গুলো, এগুলোর কারণে এরা কিন্তু এই পথে পা বাড়াচ্ছে এবং খুব রিস্কি একটা জায়গায় চলে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ। যে কোনো হোটেলে সিসিটিভি থাকতে পারে, যে কোনো হোটেলে মানুষ একটা, আপনি কি করে জানেন যে হোটেলে একটা হোল করে রাখা হয় নাই? ওরা তো জানে যে এরকম লোক আসে, ওদের দেখার একটা টেন্ডেন্সি থাকে, হয়তো ওরা দেখে এবং আজকাল কি করে এটা ভিডিও করে দেয়, ভিডিও করে এটা ছেড়ে দেয়। এই যে একটা বিষয়, হিতাহিত জ্ঞান শূন্য না হলে তো আপনি এই যে এই কাজটা করতে পারবেন না, তাই না? এই যে আমি যেটা বলতে চাই, সবচেয়ে যেটা আঘাত করেছে আমাকে, তরুণ তরুণীরা কি শিখছে এখান থেকে, কি শিখছে নতুন প্রজন্ম। আজকে আমি আরো একটা দেখেছি, সিলেটের কোন মন্ত্রীর ছেলে বোধহয়, বিএনপির এমপি বোধহয়, তারও দেখলাম আরেকটা এরকম জঘন্য জিনিস বেরিয়েছে। এগুলো কিন্তু বেরোতেই থাকবে যদি আপনি অবদমনটা বন্ধ না করেন। কোথায় এদের, এদের অসুস্থতা কোথায়? এদের অসুস্থতা কিন্তু পরিবারে, সমাজে, এবং সেই অসুস্থতার বিকার হিসেবে বেরিয়ে আসছে। হ্যাঁ, পরিবারকে কেউ সময় দিচ্ছে না, পরিবারে যে ভালোবাসা, সেই ভালোবাসা রক্ষণ করা যাচ্ছে না। আমাদের যাদের নাম আমি বললাম, যেসব নেতাদের, এরশাদের আগে, তাদের কি ভাই আকাঙ্ক্ষা ছিল না? তাদের কি শারীরিক সমর্থতা ছিল না? তাদের কি আপনার এই ধরনের করার সুযোগ ছিল না? কিন্তু তারা সুযোগই নেয়নি, তারা সুযোগ পায়ওনি, তারা চায়ওনি। কারণ তাদের ধ্যান জ্ঞানে আছে দেশ, তাদের ধ্যান জ্ঞানে ছিল সমাজ, তাদের ধ্যান জ্ঞানে ছিল রাজনীতি। এই কারণে তারা করেনি। আপনি যখন এই কথাটা বললেন, তখন আমি বরং এখানে একটু প্রসঙ্গ একটু চেঞ্জ করি, যে আমাদের সেই মানে নেতা যারা ছিলেন, দেশে যারা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, ওই সময় সক্রিয় একজনের জনাব তাজউদ্দিন আহমেদের জন্মদিন মাত্রই পার হলো। আপনারও নিজের তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আমি যতটুকু জানি প্রচুর আগ্রহ আছে, এবং ওনাকে নিয়ে আপনি অনেক লেখালেখি করেছেন। তাজউদ্দিন আহমেদের জন্মদিন, ওনার এই লোকটার জন্য আমার মাঝে মাঝে মায়া হয়, বুঝছেন? মায়া হয় কেন? যে উনি যে দলের লোক ছিলেন, সেই দলও কিন্তু ওনাকে মানে গুরুত্ব অতটা দেয়নি। আমার কাছে সবসময় মনে হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা ছিল যে তাজউদ্দিন আহমেদকে যদি তার যে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়, তাহলে বুঝি অন্য কেউ ছোট হয়ে যেতে পারে। এই একটা জুজুর ভয় তাদের মধ্যে মনে সবসময় ছিল। আমি এইটা যেটা খেয়াল করেছি। আর এখন তো আর বলাই যাবে না, কারণ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু বললেই মানে অনেক মনে করে যে এই তো গেল গেল। তো তাজউদ্দিন আহমেদের জন্মদিন খুব নীরবে পার হয়ে গেল, কিন্তু আপনি কি বলবেন? আমি ওই প্রসঙ্গটা একটু শেষ করে দিই, সেটা হচ্ছে এই যৌন বিকৃতি থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। সামনে যে লিডার গুলোর কথা বললাম তাদের কথা, এছাড়া ধরেন যারা সমাজে বাস করে, আমাদের সামাজিক অনেক ভালো মানুষ আছেন, অনেক আপনার প্রগতিশীল মানুষ আছেন যারা জীবন পার করে দিয়েছেন এবং কোনো ধরনের স্ক্যান্ডাল তাদের বিরুদ্ধে নেই, তাদেরকে সামনে রাখতে হবে। আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলেন, হ্যাঁ, আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলেন, বহু মানুষ আছে আমাদের দেশে। আমাদের দেশে আপনার ধরেন যে শিক্ষা, সংস্কৃতি, রুচি, সব দিকে মিলিয়ে অনেক মানুষ আছেন যারা জীবনকে, আমি বলবো যে একটা ত্যাগের মধ্যে, সংগ্রামের মধ্য দিয়ে পার করে দিয়েছেন। এই মানুষগুলো এমন জায়গা থেকে উঠে এসেছে, এমন কর্দমাক্ত সমাজ বা পরিবার থেকে এদের জন্ম হয়েছে, কিংবা এরা এমন কিছু চাষ করে যাদের অন্তরে, তারাই এগুলো করে, কোনো স্বাভাবিক মানুষ এটা করে না। এবং আপনি দেখেন এই ঘটনার পরে মুখ কেন, ওই মেয়েটির জন্য মায়াই হয়েছে, আমার মায়া হয়েছে এই মেয়েটির জন্য। হ্যাঁ, কারণ ধরেন সে কি করে বাঁচবে, সামনের দিনটা সে কি করে চলবে? আপনি যদি প্রত্যেক নারীর মধ্যে আপনি যদি নিজের মা বোনকে একবার করে দেখতে চান, তাহলে তো এই প্রক্রিয়াটা আসলে রোধ করা সম্ভব। এবার আমি একটু তাজউদ্দিন সাহেবের কথা আসি। আপনি যেটা বলেছেন, তাজউদ্দিন হচ্ছেন আমাদের ইতিহাসের
আমার কাছে সবচেয়ে স্পর্ধিত একজন মানুষ, সবচেয়ে ত্যাগী এবং সবচেয়ে সংগ্রামী একজন মানুষ। আমি আপনাকে একটা একটা কথা বলি, খুবই দুঃখের কথা এটা। আমাদের এই যে বললেন যে বিগত সরকারের আমলে শুধুমাত্র ওই যে ৩রা নম্বরে জেল হত্যা দিবস পালন করার ব্যাপারে একটা মাত্র বিবৃতি দিয়েই উনি ক্ষান্ত থাকতেন, উনি কখনো যাননি ওই অনুষ্ঠানে। কারণ গেলে যদি অন্যরা ছোট হয়ে যায়, মানে যারকে ছোট হবার কথা বলছে তিনি তো জীবনেও ছোট হবেন না, তিনি জীবনেও তাকে কেউ ছোট করতে পারবে না, এটা জেনেও এই হীনমন্যতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং আশেপাশের কেউ বলা সাহসও করেনি হয়তো। কিন্তু আজকে দেখেন তাজদিন আহমেদকে কি প্রয়োজন। আমি যেটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন জায়গাটা আমরা পার হয়েছি যখন তিনি বারবার করে বঙ্গবন্ধুকে ৯ মাসের কাহিনী বলতে চেয়েছেন এবং বঙ্গবন্ধু শোনেননি, অথবা শোনার সময় পাননি, অথবা শোনার মতো যে না শোনার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তিনি শিকার হয়েছিলেন। সেটা যদি না হতো, তিনি যদি ৯ মাসের বীরত্বের কাহিনী জানতে পারতেন, কারা সেখানে বিক্রি করেছিল, কারা সমর্থন করেছিল এবং তাজউদ্দিন সাহেব কিভাবে এই কঠিন যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করেছিল, তাহলে তো ইতিহাস বিপদগামী হতে পারতো না। আপনি দিল্লিতে আপনার গান্ধীর একটা সমাধিস্থল আছে জানেন, রাজঘাটে, যেখানে সবাই যায়। তার পাশে একটা শক্তিস্থল আছে, কিন্তু ওইখানে নেহেরুরা ঘুমিয়ে আছে। কই আমাদের দেশে তো তাজউদ্দিন সাহেবদের জন্য সেরকম কিছু করা হয়নি, 4 জাতীয় নেতার জন্য তো করা হয়নি। করলে না তরুণরা যেত, করলে না তরুণরা জানতো। তাজউদ্দিন আহমেদকে আপনি যখনই কথা বলেন আমি একটু ইমোশনাল হই, এই কারণে এই মানুষটি হচ্ছে আমাদের ইতিহাসের, আমি বলবো যে ট্র্যাজিক হিরো, সবচেয়ে ট্র্যাজিক হিরো, যিনি দলে ছিলেন না, দল যাকে পরিত্যাগ করেছে, নেতা যাকে পরিত্যাগ করেছে এবং সেই নেতা সেই দলের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন। এর চেয়ে বড় লয়ালিটি, এর চেয়ে বড় আনুগত্য পৃথিবীতে আর কি হতে পারে। এবং দেখেন এই মানুষটি কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদকে প্রথমেই চিহ্নিত করতে পেরেছিলেন এবং তিনি বাকশালের বিরোধিতা করেছিলেন। সবগুলো পয়েন্ট দেখেন, মার্কিন সাম্রাজ্যবাদকে চিহ্নিত করা, তারপরে বাকশাল মানে একনায়কত্বকে প্রতিহত করা বা পছন্দ না করা, তারপরে দেখেন বহুদলীয় গণতন্ত্রের পক্ষে থাকা এবং নিজে সরকারে দলে না থেকেও কারাগারে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেয়া। এই মানুষকে যদি বাংলাদেশ, আমার যত মনে হয় কি জানেন, ইতিহাসের প্রত্যেকটা রক্তবিন্দুর কিন্তু আলাদা একটা মূল্য আছে, প্রত্যেকটা আত্মত্যাগের একটা মূল্য আছে। একদিন না একদিন এই দেশের ইতিহাস সঠিক পথে যেতে বাধ্য হবে, আপনার যেতে বাধ্য হবেই। এবং সেই দিন তাজউদ্দিন আহমেদ সবাইকে ছাপিয়ে উপরে উঠে আসবেন, কারণ তাজউদ্দিন আহমেদ হচ্ছেন আলোকবর্তিকা আমি মনে করি। এবং দেখেন উনি 1 টাকার প্রধানমন্ত্রী ছিলেন। আজকের তরুণ তরুণী যারা এই ভিডিও দেখবে তাদের জানা উচিত, মুক্তিযুদ্ধের 9 মাসে যখন অন্যান্য নেতারা পরিবার নিয়ে আনন্দে এবং বেদনা তো ছিলই, নিজেদের পরিবারের সাথে জীবনযাপন করেছেন, তাজউদ্দিন সাহেব করেননি। তিনি খড়ের বিছানা পেতে, ঘাসের বিছানা পেতে সেখানে ঘুমিয়ে জীবন কাটিয়েছেন। এবং তার পুত্রের যখন অসুস্থতার সংবাদ নিয়ে স্ত্রী এসেছিল, তিনি বলেছিলেন যে আমার মুক্তিযোদ্ধারা এর চেয়ে খারাপ আছে, আমি আগে ওদের দেখে আসি। এই মানুষটিকে আমরা মূল্যায়ন করতে পারিনি, এটা বড় দুর্ভাগ্যের বিষয় আপনার। এবং সিম্পল একটা লাইফ, আপনি হয়তো জানেন যে যতগুলি মিটিং এ বঙ্গবন্ধু তাকে নিয়ে যেতেন, ভুট্টো বেরিয়ে এসে বলেছিল যে মুজিবকে সাথে কথা বলা যায়, তাকে মানে বোঝানো যায়, কিন্তু হাফ যে সাদা হাফ শার্ট, মানে হাফ হাতা শার্ট, এই লোকটাকে কেন সাথে নিয়ে আসে, এ তো স্বাধীনতা ছাড়া কিছুই বোঝে না, এইরকম করে চিহ্নিত করেছিল তাকে। এই মানুষটিকে আপনার পারেনি। এবং আপনি হয়তো জানেন যে যুবলীগের নেতা, আমি নাম বলতে চাই না, তিনি তাকে হত্যা করতে গিয়েছিলেন 1971 সালে। হত্যা না করুক, বন্দুক নিয়ে তো ভয় দেখাতে গিয়েছিলেন, কিন্তু তাজউদ্দিন সাহেব মাথা নত করেননি। এখন আমার শেষ প্রশ্নটা হচ্ছে, মূলধারা 71 নামে যে বইটি তার সেক্রেটারি ছিল মইদুল হাসান লিখেছে, কেন সেটি পড়তে দেওয়া হলো না এত বছরের আমলে, কেন সেটিকে প্রচার করা হলো না? সেখানে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু ছিল না, সেখানে তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু ছিল না। তাজউদ্দিন সাহেব কি হাইলাইটেড হবেন শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারা? তাও কিন্তু ইতিহাসের দ্বারা হাইলাইটেড। আপনি জানবেন যে ডিপি ধর নামে, ডিপি ধর বাঙালি ছিলেন, আপনার ইন্দিরা গান্ধীর সচিব বা কিছু একটা ছিলেন, উনি বলেছিলেন যে মিসেস গান্ধী তাকে বলে দিয়েছে যে এই প্রবাসী সরকারের কাছে তিনি একটি মাত্র মানুষের সাথে যোগাযোগ করতে চান, সেটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এইভাবে তিনি বিশ্বাস অর্জন করেছিলেন। এই মানুষকে অবজ্ঞা করা, ইতিহাসকে অবজ্ঞা করা। এবং আজকে যদি আমি শেষ কথা এটা বলি, আমি জানি প্রচুর গালাগালি করবেন অনেকে, কিন্তু এটা লিখে রাখতে হবে, এই অবজ্ঞার কারণে আজকে দল,
রাস্তায় নামতে পারে না এত বড় একটা দল। কারণ এই লিডারশিপ, যে লিডারশিপ আত্মত্যাগের মাধ্যমে নিজের রক্তের মাধ্যমে দেশকে পরিশুদ্ধ করেছে, তাকে যদি মনে রাখতে না পারে তাহলে এই পরিণতি বরণ করতেই হবে। আই স্যালিউট তাজউদ্দিন আহমেদ। জি, এরপরে আর আলোচনা আসলে চলে না, কারণ আর অন্য 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 আরো কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে শেষ করেছেন আমার মনে হয় যে এই আহ, মানে এরপরে আর নতুন করে অন্য কোনো প্রসঙ্গে আলোচনা মনে হয় মানুষ পছন্দ করে, আমার দর্শকরা পছন্দ করবেন না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনাদের কাছে অনুরোধ যে আমাদের ইতিহাসের এই মহানায়ককে নিয়ে আপনারা চিন্তা করবেন। ওনাকে নিয়ে বেশ কিছু বই পাওয়া যায় এখনো, এটা পড়লেই বুঝবেন যে উনি আসলে কি করেছেন এবং কি করতে পারেননি, কি করতে চেয়েছিলেন। একটা ছোট্ট কথা বলবো। জি একটা বই আছে আলোকের এই ঝর্ণাধারায়, এই বইটা পাঠ করলেই হবে, তাজউদ্দিন আহমেদকে নিয়ে। জি, তো আপনারা এটা হচ্ছে একটা ডিজায়ার। উনি, ওনার তো 3 বছর পূর্ণ হয়ে গেল। উনি শেখ হাসিনা সরকারের কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি। তারপরে মাঝখানে 1.5 বছর ইউনূসের আমল গেল, পরবর্তীতে আরো এখানে 5 মাস গেল। তো সব মিলিয়ে ওনার 3 বছর পার হয়ে এখন আরো বেশি সময় চলে গেছে। তো এই অবস্থা, ওনার তো মেয়াদ আরো আছে, 2028 পর্যন্ত আছে। তো যেটাই থাকুক, কিন্তু একটা রাজনৈতিক সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি আর একটা রাজনৈতিক সরকার ইচ্ছে করলে রাখতে পারে, নাও রাখতে পারে। কারণ সরকারের সঙ্গে, সংসদের সঙ্গে, সংসদীয় পদ্ধতি সরকারের বিশেষ করে যে পরিচালনার জন্য রাষ্ট্রপতির সাথে একটা গভীর সম্পর্ক দরকার। বিএনপি যদি মনে করে যে আমাদের গভীর সম্পর্ক নাই, আমরা ওনাকে পরিবর্তন করে সাংবিধানিক ওয়েতে আমরা আরেকজনকে নিয়ে আসতে পারি, তো সেটাতে তো কারো আপত্তি থাকার কথা না। যদিও রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির কোনো বিরোধ হয়েছে আমরা এতদিন পর্যন্ত কোথাও দেখি নাই। ইউনূসের আমলে 2-1টা হালকা পাতলা নিউজ এসেছিল, কিন্তু বিএনপির আমলে পুরোটাই আমার মনে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ছিল। তো এই এই অবস্থায় আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই সাংবিধানিক সর্বোচ্চ পোস্ট, এই বিদায়টা যেন সৌহার্দ্যপূর্ণ এবং সংবিধান সম্মত হয়। এবং সবাই অপেক্ষা করছে। এখনো আমরা যখন কথা বলছি তখনও কিন্তু এরকম পদত্যাগের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটবে এটা প্রায় নিশ্চিত। এটা মানে মিডিয়া বলেন, বঙ্গভবন বলেন, সবাই জানে যে রাষ্ট্রপতি বিদায় নেবেন এবং নতুন রাষ্ট্রপতি আসবেন। নতুন রাষ্ট্রপতি কে আসবেন সেটা বিএনপি এখনো ডিক্লেয়ার করেনি। তবে যে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি যদি বিদায় নেন তাহলে সেই দায়িত্বটা স্পিকার পালন করেন। এবং তারও একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, স্পিকার থাইল্যান্ডে ছিলেন, ওইখান থেকে তড়িঘড়ি করে উনি আবার দেশে চলে আসছেন। হয়তো আমরা যখন কথা বলছি তখন উনি দেশেই থাকবেন। মানে যখন আপনার ভিডিও যখন পাঠক, এই দর্শক দেখছে, তখন হয়তো উনি দেশেই। তো পুরো প্রক্রিয়াতে মনে হচ্ছে যে এটা ঘটতে যাচ্ছে এবং এটা আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ঘটতে যাচ্ছে। যদিও কিছু রাজনৈতিক দল বা খুচরা পার্টি কতগুলো আছে যেগুলো এইখানে একটু আহ মানে আলগা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে আমরা দাবি করছি ওনাকে পদত্যাগ করতে হবে, আমরা দাবি করছি ওনাকে গ্রেপ্তার করতে হবে। মামার বাড়ির আবদার জাতীয় যে জিনিসগুলো হয় আর কি, ওই মামার বাড়ির আবদার তারা ইউনূসের আমলে করে এসেছিল, কিন্তু তার কোনো কাজ হয় নাই। এবং কারণ কাজ হয় না এই জন্যই যে বিএনপির এখানে বড় ভূমিকা ছিল। বিএনপি কিন্তু গত শেখ হাসিনার আমলের পরে যেটুকু সময় আপনি দেখতে পান সেটা পুরোটাই রাষ্ট্রপতির পক্ষে ছিল, এবং রাষ্ট্রপতিকে সম্মান তারা যথাযথভাবে দিয়েছেন। এবং ইউনূসের এই বেহায়াপনা সরকার এবং এটা দুর্নীতিবাজ, মানে কি কি বলবো আর, এগুলা যা ইচ্ছা তাই স্বেচ্ছাচারী সরকার, এই শব্দটা বেশি হবে অন্যগুলোর থেকে, যে স্বেচ্ছাচারিতা যেভাবে যাচ্ছিল এবং তার যে নীল নকশা এবং জামাতকে ক্ষমতা আনার এবং বিএনপি কে সাইড করার, সবগুলো তো বিএনপির কাছে ক্লিয়ার ছিল। তো সেই জন্য বিএনপি সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে পরিবর্তনকে কখনো সমর্থন করে নাই এবং তারা বরাবরই রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে বিএনপির প্রতি ওনার 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 যে ভালোবাসা আছে সেটাও আমরা দেখতে পাই। এবং উনি এর আগের সরকারের আওয়ামী লীগ সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি, তাদের প্রতিও তার কিছু কৃতজ্ঞতা বোধ তো অবশ্যই আছে, কারণ ওনার লাইন অফ থটস এবং রাজনৈতিক চিন্তা
সবগুলোই তো আওয়ামী লীগের সাথেও মিল আছে। তো সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা যাতে শান্তিপূর্ণ হয় এবং জাতি যাতে আরেকটা মানে বদনামের সম্মুখীন না হয়। আচ্ছা, একটা কথা, সেটা হলো গিয়ে ধরেন আমরা তো দেখলাম যে বিএনপি যদি ক্ষমতা নিচ্ছে আজকে থেকে 5 মাস আগে ফেব্রুয়ারিতে, বিএনপি যদি হুম মার্চে চাইতো অথবা তাদের হুম প্রথম অধিবেশনে হয়েই চাইতো যে হুম রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, কারণ এই রাষ্ট্রপতি তো নিজে থেকেই বলেছিলেন যে বিএনপি চাইলে আমি পদত্যাগ করব। উনিও কিন্তু কোনো ধরনের মানে আপনার গাইড কিন্তু করেননি। তো তুই তখনই চাইতো, তাহলে তখনই উনি পদত্যাগ করতে পারতেন। তাহলে তো বিএনপি গত 2টা অধিবেশনে একজন নতুন তাদের রাষ্ট্রপতি পেতেন। কিন্তু আমার প্রশ্নটা যে ঠিক এই সময়টাই কেন? অনেকে বলছেন, আমি এটা আপনাকে বলি আমার যে মনের কথাটা, অনেকে এমনও বলছেন যে শেখ হাসিনা যখন ঘোষণা দিল যে আমি দেশে ফিরে আসবো, সেই ঘোষণার সঙ্গে কি সরকার কি একটু অস্বস্তি বোধ করছে যে শেখ হাসিনা যদি আসে, এখন শেখ হাসিনা সরকারের সময় যিনি রাষ্ট্রপতি হয়েছেন তার থাকাটা একটু অস্বস্তিকর, এমন কিছু কি হতে পারে? না, আমার কাছে এগুলো মনে হয় বুলশিট, এগুলো কোনো মানে নেই। আর একটা খবর রটছে যে উনি শেখ হাসিনার সাথে ওনার টেলিফোনে কথা হয়েছে। ভাই, রাষ্ট্র যদি না চায় রাষ্ট্রপতি কিছুই করতে পারে না, এইটুকু কমন সেন্স থাকা উচিত। রাষ্ট্রপতি যে জিনিসটাতে স্বাক্ষর করবেন সেটাও তো তৈরি করে দিতে হবে, সেটা তো আইন মন্ত্রণালয় থেকে যেতে হবে। রাষ্ট্রপতির কি দপ্তর এগুলো করতে পারে? রাষ্ট্রপতি দপ্তর তো করে না, ওইখানে তো খালি সিল সাপ্পর মারার কাজ করে। তো যে সমস্ত গর্দভ গুলো আসলে প্রক্রিয়া জানে না তারা এই ধরনের কথাবার্তা বলে বেড়ায়। আর আপনি যেই কথাটা বলেছেন আমাকে যে এটা এই মাসে নয় এই মাসে কেন, এটা বোধহয় ক্যালকুলেটিভ। এই জিনিসটার একটা গুরুত্ব আছে, যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, কেয়ারটেকার গভর্নমেন্ট যে তিন তিন বছর থাকা, সরকার যদি চলে যাচ্ছে তাহলে সরকারের সঙ্গে তো সরকারের যেই রাষ্ট্রপতি থাকবে উনারও হয়তো 5 বছর মেয়াদে চলে যাবেন। তো সেই প্রেক্ষিতে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে যখন শুরু হবে তখন যাতে তাদের নিজস্ব নিয়োজিত বা অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি থাকতে পারেন, সেটার হয়তো একটা কারণ হতে পারে। তবু যত কিছুই হোক, ওই সময়ও রাষ্ট্রপতি থাকুক আর যে থাকুক, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের হেডেই তখন প্রধান হয়, সবকিছু ওনার হাতেই থাকে। রাষ্ট্রপতি সবসময় আমরা এমন এক অবস্থা এটাতে তৈরি করেছে, এটা স্টাম্প ছাড়া কিছুই না। এটা জাস্ট একটা স্টাম্প তৈরি করে যাচ্ছে আর একটা সাংবিধানিক মর্যাদা, এটা সম্মান করা। কিন্তু গত 2 বছর ধরে আমরা তো রাষ্ট্রপতি যে মর্যাদা পাওয়ার কথা সাংবিধানিক পোস্ট হিসাবে, মানে কেতাবি মূল্য যেটা পাওয়ার, সেটা তো মোটেও পান নাই। উনি আছেন, অপমানও আছে, আবার উনি যে কেতাবি মূল ইয়েতে যেটুকু পাওয়ার সেটুকু তো উনি পান নাই। অনেকগুলো উদাহরণ আমি এখানে দিতে পারি, একটু যাওয়ার মতো এই সমস্ত মানে এই জিনিসগুলো আমি আবার আলোচনা করে পরিবেশটা নষ্ট করতে চাই না। আমি চাই যে এটা বিদায়টা যাতে শান্তিপূর্ণ হয় এবং সৌহার্দ্যপূর্ণ হয়। এবং আমরা রাষ্ট্রপতি কে আছেন সেটা আমরা সবসময়, আমি এটা বহুবার বলেছি, রাষ্ট্রপতি পদে কে আছেন পার্সন কে সেটা বিষয় না। আমরা আসলে রাষ্ট্রপতি পদটাকে গুরুত্ব দেব। সাংবিধানিক ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ শীর্ষ পদ এটা। তো আমি যদি এটাকে অপমান করি তাহলে আমার রাষ্ট্রকে অপমান করা হয়, এবং যারা এটা করতে যায় তারা আসলে রাষ্ট্রকে অপমান করে তাদের মূর্খতাকে কেন্দ্র করে। এটা অনেকে একটু মানে রসিকতা করেও বলছেন অথবা সিরিয়াসলিও বলছেন, যে তারা বলছেন যে রাষ্ট্রপতি যদি এই সময় চলে যান অথবা রাষ্ট্রপতির চলে যাওয়ার আলোচনাটা এই সময় ওঠার ফলে আলটিমেটলি লাভবান হলো জামাত ইসলাম। কারণ জামাত ইসলামের একজন আপনার সংসদ সদস্যকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছিল, সরস আলোচনা বলেন অথবা লাজুক আলোচনা বলেন, যেভাবে বলেন, লজ্জার ব্যাপার ছিল। তো সেই আলোচনাটা এখন একটু ধামাচাপা পড়বে হয়তো রাষ্ট্রপতির এই ঘটনাকে কেন্দ্র করে। তো এটা ঠিক কিরাম জানি না, আপনি হয়তো বলতে পারবেন। আর আপনি পাশাপাশি জামাতের ওই সংসদ সদস্য গাজী সাহেব, তো ওনার যে কর্মকাণ্ড সেটা নিয়ে আমাদের রাজনীতির যে চরিত্রটা, যে রাজনীতিবিদদের যে চরিত্রটা মানুষের সামনে উঠে আসে, আপনি কিভাবে দেখবেন এটাকে? আপনার সঙ্গে আমি একমত যে যেই হাইপে এই ঘটনাটা উঠেছিল, রাষ্ট্রপতিকে দিয়ে
রাষ্ট্রপতির এই ঘটনাগুলো দিয়ে সেটাকে এটা কাটানো হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়া বলেন আর মেইন স্ট্রিম মিডিয়া বলেন, লিড নিউজ আছে এটা, ওই জামাতের এমপির কেলেঙ্কারিটা শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে আর মানুষের মাথা মাথা নাই। অথচ আজকেও আমি দেখেছি, মানে গতকালও আমি দেখেছি যে ওনার নতুন ভিডিও বের হয়েছে। উনি যে শুধু মাত্র এই আহ, যে মহিলাকে বিয়ে করছে বলছেন সেকেন্ড ম্যারেজ, ওইটা না, উনার উনার এই চরিত্র সম্পর্কে আরো দেখা যাচ্ছে লিফটে জড়াজড়ি আর অন্য মহিলা আরেকজন। তারপরে উনি যে বাড়িতে এই মেয়েটা গিয়েছিল সেখানকার এলাকাবাসী বয়ান যেগুলো উঠে এসেছে সেগুলো তো ভয়াবহ। ওরা তো বলছে এই লোক দীর্ঘদিন ধরে এইসব বাড়িতে যাইতো। এত লো ক্লাস মেন্টালিটি কিভাবে হয়েছে জানি না, কোনো এই সমস্ত এলাকায় গিয়ে এই সমস্ত অপকর্ম করা। যে মগবাজার মনে হচ্ছে ওনাদের জন্য সেফ প্লেস মনে করছে বোধহয়, মগবাজার যেহেতু জামাতের একটা ট্যাগ ট্যাগ ওয়ার্ল্ড মগবাজার, তো সেফ ওয়ার্ল্ডে উনি সেফ ছিলেন না। উনি ভাবেন নাই যে এতগুলো সিসিটিভি ক্যামেরা, এত টিভি রাস্তার ক্যামেরা ওনাকে এভাবে ধরবে। এবং সে মহিলাগুলো বলতেছিল যে বহুবার আসছে এবং এটা নিয়ে কথা হয়েছে। এবং এখানে আরো একটা মহিলার বয়ানে দেখলাম ওই ওই মেয়ের মা বাবাকেও দোষী করছে, যে মেয়েটা উনি আসে গাড়ি নিয়ে বসে থাকেন আর মেয়েকে যে উঠিয়ে দেন, যে এটা কি তার তার ফ্যামিলি জানে না? আমি গতকাল না পরশু একটা টক শোতে বলছিলাম যে এই ঘটনাটা, যে আমি প্রথম ভিডিওটা যেটা লিক হয়েছে, যেটা সিসিটিভি ক্যামেরার যে ভিডিও, সেখানে বোঝা যাচ্ছে যে এটা তো এদের সম্পর্কটা নতুন না, এটা অভ্যস্ততা। মানে শুধু চাকরির জন্য গেছে পরে হচ্ছে তা না, দেখা যাচ্ছে যে এটা অভ্যস্ততা আছে। দুইজনের বডি ল্যাঙ্গুয়েজে ওইটা মনে হলো আজকে। ওই মানে ওই ওই মহিলার ভিডিও দেখার পর, মানে বাইরের প্রতিবেশীদের ভিডিও দেখার পর আমি আমার চিন্তা সম্পর্কে নিশ্চিত হলাম যে ওর বডি ল্যাঙ্গুয়েজে আমি বলেছিলাম অভ্যস্ততা, এটাই মনে হচ্ছে। কারণ ওই ফ্যামিলির উপর ব্লেম করছে যে এই মেয়েটা কিভাবে গেল। তো সবচেয়ে রাজনৈতিক ভাবে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, কারণ এত নিচে নামা উচিত না। এবং আমাদের এই হুজুর শ্রেণী যখন এই সমস্ত অপকর্ম করছেন এবং স্ত্রীকে বাধ্য করছেন, স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করছেন, স্ত্রীকে বুকে পাথর নিয়ে স্টেটমেন্ট দিতে বাধ্য করছেন। এবং এই ভদ্র মহিলাকেও দেখবেন, এই নজরুল সাহেব এর ওয়াইফকেও দেখবেন একটি স্টেটমেন্ট দিচ্ছে, কি কষ্টে পড়ছেন উনি। এবং এইভাবে যদি যেখানে সেখানে যদি ধরা পড়ার পর যদি বিয়ে করে, তাহলে তো হয়তো বহু এরকম তাহলে বহু কাণ্ড ঘটবে। প্রত্যেকটা বউ হিসাব করে যেন সব বউগুলো এখন হাজির হবে যে আমার সাথে ঘটছিল, আমার সাথে ঘটছিল। এগুলো সামাল দিবে কি করে? এবং কত ভণ্ডামি দেখেন, যে বিয়ে নামে করেছে সেটাতে 17ই জুলাই লিখেছে। আবার 17 ইনি জুন, যে state- হ্যাঁ 17 জুন, 17 জুন, না, 17/6 শুনেন কথা, জুন। আপনি আমাকে শুনেন। উনি উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, একটা ফেসবুক স্টেটমেন্ট, সেখানে দেখবেন জুন। হ্যাঁ, তারপরে ইয়েতে যে কাবিননামা হচ্ছে সেখানে লিখেছে জুলাই। তারপরে এটা আবার ও স্বাক্ষর করেছে 22 তারিখে। তো এখানেও 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 গোজামিল আছে। এবং লোকজন যখন ধরছে তখন বলতেছে যে এটা আমার আত্মীয়, এবং তখন বলছে আবার এই প্রথম আসছি। আবার আবার এটাও স্বীকার করছে মেয়েটা চাকরির জন্য এসছে। যাই হোক, জামাত একটা পয়েন্ট এখানে পেতে পারে, প্রথমে গড়িমসি করলেও শেষ পর্যন্ত ওনাকে বহিষ্কার করেছে। এবং আমি রাইট, আমি চেয়েছিলাম যে জামাত এই প্রসঙ্গে কি করে, কিন্তু বহিষ্কার করলেও এই ভদ্রলোক তো রয়ে যাচ্ছে পার্লামেন্টে, যেভাবে ইয়ে আছে 70 ধারা 66 ধারা পার্লামেন্টের। এগুলো এগুলো যে ধারাগুলোতে আহ ওনাকে স্বতন্ত্র হিসেবে থাকার পারমিশন দেয়, যদি না এখন সংসদ নিজে একটা কমিটি করে ওনাকে এই সমস্ত অপকর্মের জন্য সাজা না দেয়। জামাতে ইসলাম সম্ভবত নির্বাচন কমিশনে অলরেডি এটা জানিয়েছে এবং তার সিসি দিয়েছে বোধহয় ইয়েকে, এটাকে বলে স্পিকারকে। তো অনেকে আবার বলছে এটা তো স্পিকারের কাছে পাঠানো উচিত ছিল, সিসি যাবে ইয়ের কাছে। তো জানি না এটা লিগ্যাল ফর্মটা আসলে কি হওয়া উচিত, এটা কি আসলে নির্বাচন কমিশনের প্রথম দেওয়া উচিত না স্পিকারকে দেওয়া উচিত?
বাট যেটাই হোক না কেন, ওনার ওনার সদস্যপদ খুব সহজে যাচ্ছে না। এর আগেও আমরা দেখেছি এরকম দল বহিষ্কার করলেও যে আইনগত সুযোগ সুবিধা নিয়ে এরা টিকে গিয়েছে। এখানে একমাত্র উপায় হচ্ছে পার্লামেন্ট যদি নিজেরা ডিসিশনের নিজেরা কমিটি করে তাদের মান ইজ্জত বাঁচানোর জন্য যদি এরকম একটা সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে। আর রাজনৈতিকভাবে যে জিনিসটা এটা আছে, যে জিনিসটা আপনি বলতে বললেন, সেটা হচ্ছে জামাতের এটা যে একটা হিপোক্রেট রাজনৈতিক দল, এবং ইসলাম বিক্রি করে যে খায়, ইসলাম বিক্রি করে যে জান্নাতের টিকিট বিক্রি করে, এগুলো এগুলো মানুষের মধ্যে এখন আরো বেশি আলোচনা হচ্ছে। কারণ ইলেকশনের আগে যেভাবে ওনারা এক্সপ্লয়েট করেছে পাবলিককে, যেভাবে ধর্মান্ধতা এবং যেভাবে ধর্ম বিক্রি করেছে, এবং নিজেদেরকে একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসাবে মানে ইয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, প্রজেক্ট করার চেষ্টা করেছে, সেটা কিন্তু এখন চরম বিপর্যয়কর অবস্থা বলতে হবে। এবং জামাতের যে জোট ছিল, এই জোট থেকেও তো কিছু লোক বের হয়ে এখন আবার নতুন একটা জোট করতেছে, যদিও সিদ্ধান্তটা আরো আগে থেকে। তো ইসলামী রাজনীতির বড় একটা মেরুকরণ হবে এখানে। শাসনতন্ত্র আন্দোলন, যারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের একটা জোট আছে আলাদা, তারা তো থাকছেই। তো সবগুলো মিলিয়ে ইসলামিস্টদের উপর এক ধরনের খড়ক নেমে এসেছে। এবং স্বাধীনতা বিরোধী চক্র যে অত বড় বড় কথা বলতো এবং সব কাজে এই ভারতীয় দালাল, আওয়ামী লীগ, এই যে ন্যারেটিভ তৈরি করা, প্রগতিশীল সমাজকে যে সব গড়ে শেখ হাসিনা দালাল বানিয়ে দেওয়া, এই এই ন্যারেটিভ থেকেও তারা একটু মানে ইয়ে হবে আর কি, মানুষ এগুলো আর খাবে না। এখন সবচেয়ে বড় যে জিনিসটা বাংলাদেশে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা আমলে মুক্তিযুদ্ধকে আফোর্ড করে উনি মুক্তিযুদ্ধকে ভালো করেছেন কি খারাপ করেছেন সেটা একটা বিরাট আহ বিতর্কের বিষয়। কিন্তু এই যে রাজাকারদের আবির্ভাব এবং স্বাধীনতা বিরোধীদের আবির্ভাব এবং এদের চরিত্র, এগুলো জনমনে মানে ইয়ে হওয়ার পর, প্রকাশিত হওয়ার পর, আর 24-এর যে গণ অভ্যুত্থানের পর কতিপয় ছাগল ব্যারিস্টার যেভাবে মুক্তিযুদ্ধকে অপমান করছিল, আমি এটা আপনাকে এর আগেও বলেছি যে মুক্তিযুদ্ধকে যে অপমান করছিল তাতে পাবলিক যে এদের উপর ক্ষিপ্ত হয়েছে, যে এরা যে এখন মুক্তিযুদ্ধের পুনর্জন্ম হবে আবার এই দেশে এত বছর পরে মুক্তিযুদ্ধকে নিয়ে আবার মুক্তিযুদ্ধ রাজনীতি যারা করে তারা স্বপ্ন দেখতে পারে। কারণ মানুষ, নতুন প্রজন্ম আবার নতুন করে চিন্তা করবে যে এতদিন ধরে তাদেরকে যেভাবে দেখানো হয়েছিল আর যে বলা হয়েছিল, সেটা 24-এর অভ্যুত্থানের পর এদের চেহারা দেখে মানুষ বুঝে গেছে। আচ্ছা, আমি একটা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট করে আপনি যদি বলতেন। দেখেন, জামাতের এই এমপি সাহেব এই কর্মকাণ্ড নিয়ে, ন্যাক্কারজনক কর্মকাণ্ড নিয়ে আমি খুব একটা জিনিস লক্ষ্য করলাম, গত 3-4 দিন ধরে এই ঘটনা ঘটছে, কিন্তু জামাত একটা অ্যাকশন নিল। এই ঘটনার কোন নিন্দা আমি কোন পলিটিক্যাল পার্টির মধ্যে দেখলাম না, এবং তাদের যে জোট, যে নির্বাচনী জোটের যে শরিক এনসিপি, তারাও এটা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করলো না। আমার কথাটা হলো যে একজন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই ধরনের কর্মকাণ্ড অপকর্মের সঙ্গে জড়িত হয়, সেটা নিয়ে তো পলিটিক্যাল পার্টিগুলি উদ্বিগ্ন হওয়ার একটা সুযোগ থাকে, নিন্দা করার একটা সুযোগ থাকে, কিন্তু কেউ কিছু বলল না, না বিএনপি, না এনসিপি, না অন্য কেউ। কেন? এটা ওরা করবে কি? কারণ জামাত যা কিছু করে ওদের বিরুদ্ধে তো কিছু বলতে পারে না। আমাদের বাইরে, দেশের বাইরে পালিয়ে থাকা ইউটিউবার গুলা যেগুলাতে কি বলবো আর, যে এই সমস্ত যাতে জন্মের ঠিকানা ঠিক নাই, এরা এটাকে ঢাকার জন্য এখন যারা জামাত বিরোধী আছে তাদের চরিত্র হনন করতেছে, ওদের চরিত্র নিয়ে কোনো কথা বলে না, কারণ ওদের বাপ লাগে। তো এরা সব সময় এরকম। এবং এই ইয়েটা আপনার এনসিপি কিভাবে করে, এনসিপি তো এটাকে আবার প্রটেকশন দেওয়ার চেষ্টা করে, বরং ওরাও তো এটা নিয়ে কোনো কথা বলবে না। এনসিপি কে যে বরাবর বলা হয় যে জামাতের বি টিম, যে এই তারা তো এটা থেকে বেরিয়ে আসতে পারছে না। তাদের তো বেরিয়ে আসার জন্য বহু স্টেপস নেওয়া দরকার ছিল, বহুবার সুযোগ ছিল, সেটা তো তারা কাজে লাগায় না। তারা বরাবরই জামাতের পৃষ্ঠপোষক হিসাবে থাকতে চায়। এবং এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তাড়াহুড়া? কিছুটা তাড়াহুড়া যে হয়েছে তা আমার কোনো সন্দেহ অন্ততপক্ষে নাই, অনেকেরই নাই।
আমি আমার যত কলিগ, যত বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। রাষ্ট্রপতির দপ্তরের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি কালকেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আজকেও করেছি। সব মিলিয়ে যেটা হলো সেটা, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। তো কেন ওনাকে বলা হলো? স্বাভাবিক হতেই পারে, কিন্তু সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দুজন তো দু দলের। আমাদের শাহাবুদ্দিন সাহেব তো কখনোই বিএনপি করেননি, ওনার জীবনে একদিনের জন্য উনি বিএনপি করেননি। উনি সারা জীবন আওয়ামী লীগের লোক ছিলেন। আওয়ামী লীগের লোক হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন, এবং উনি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার কাছে এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যে তার দলের অনেক সিনিয়র লিডারকে বাদ দিয়ে উনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। তো শেখ হাসিনার এরকম একজন ঘনিষ্ঠ লোককে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে মাথার উপরে রাখতে চাইবে না, এটা তো খুব অস্বাভাবিক কোনো বিষয় না। অন্ততপক্ষে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার আছে, সেই কালচারে এটাই স্বাভাবিক ছিল, এবং সেই ঘটনাটা ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ঘটার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া হলো কিনা। আমরা যখন জানতে পারলাম বিষয়টা যে উনি চলে যাচ্ছেন, তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে উনি চলে গেলেন। মানে 2 থেকে 3 দিনের মধ্যে কানা ঘুষা কিন্তু বুধবার থেকে আমরা পাচ্ছিলাম। বুধবার থেকে মোটামুটি আমরা সবাই জানতাম যে উনি চলে যাচ্ছেন। তো মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ওনাকে চলে যেতে হলো কেন? দেখেন, তাড়াহুড়ার বিষয়টা আরও বলি। উনি আজকে স্পিকারের কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার পর স্পিকার একটা প্রেস কনফারেন্স করেছেন। স্পিকার খুবই ভদ্র ভাষায় ওনার কথা বলেছেন যে ওনাকে উনি স্বাস্থ্যগত কারণ দেখে উনি চলে যাচ্ছেন, এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন, এবং এই জন্য ওনাকে আলাদা করে কোনো শপথ নিতে হয় না। কারণ উনি যখন স্পিকারের দায়িত্বটা নেন, সবসময় এটা নিয়ম, যখন কেউ স্পিকারের দায়িত্ব নেয় তখন স্পিকার যে যে পদগুলোর জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারে সেগুলোর শপথ একসঙ্গে হয়ে যায়। কাজেই উনি তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বটা নিয়েছেন অলরেডি। প্রশ্ন হলো, স্পিকার কিন্তু কালকে পর্যন্ত দেশে ছিলেন না। স্পিকার গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংককে ওনার কিছু ব্যক্তিগত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য। 19 তারিখে ঢাকা থেকে গিয়েছিলেন, এবং ওনার ফেরার কথা ছিল 26শে জুলাই। শিডিউল কিন্তু এটা যে 19শে জুলাই যাবেন, ব্যক্তিগত কাজ সারবেন, চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তারপরে 26শে জুলাই চলে আসবেন। তো উনি কিন্তু ওনার শিডিউলেরও 2 দিন আগেই চলে আসছেন। কেন আসছেন? এই দায়িত্বটা নেওয়ার জন্য। তো এখন 2 দিন কেন অপেক্ষা করতে পারলো না সরকার? 2 দিন অপেক্ষা তো করতেই পারতো, তা সব কিছু স্বাভাবিক হতো, এই ধরনের প্রশ্ন উঠতো না। হয়তো সরকার বলবে না আমরা তাকে আনিনি, উনি নিজেই 2 দিন আগে চলে এসেছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। চিকিৎসা হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, ওনার ব্যক্তিগত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বিদেশে থাকতে চান নাই, দেশে চলে আসছেন, হতে পারে। এবং এসে দেখলেন যে প্রধান প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে, হতে পারে এগুলো। কিন্তু এই যে হতে পারাটা, এর মধ্যে এত বেশি কাকতালীয় ব্যাপার স্যাপার কাজ করছে যে মানুষের মনে সন্দেহ আসে। অথচ আমরা গতকালকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পদত্যাগের জন্য প্রেসিডেন্টের উপর তার সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন না, কোনো চাপ দেওয়া হয়নি। এবং এটাই কিন্তু স্বাভাবিক। এই সরকারের সঙ্গে আমাদের শাহাবুদ্দিন সাহেবের যে সম্পর্ক আমরা দেখেছি গত 5 মাসে, এখানে চাপাচাপির কোনো আসলে বাস্তবতাই নাই। কারণ সরকারের সকল চাহিদা নির্দ্বিধায় শাহাবুদ্দিন সাহেব পালন করে গেছেন। সরকার যা যা বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবে সব কিছু উনি পালন করেছেন। কাজে এখানে চাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। প্রেশার দিতে হবে কেন, তাড়াহুড়া করতে হবে কেন? কিন্তু বাস্তবে তো তাড়াহুড়া হলো তো। কারণ স্পিকারকে 2 দিন আগে নিয়ে আসা, এর মধ্যে ওনাকে ওটা জমা দেওয়া, এটা তো হলো। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, আমরা বরং একটু দেখি যে পদত্যাগপত্রটি কী লিখেছেন। সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক এরই মধ্যে হচ্ছে। শাহাবুদ্দিন সাহেব পদত্যাগপত্র যেটা দিয়েছেন, উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উনি কী বলেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই হুবহু।
কালকেও আমি বলেছিলাম এটাই বলবেন, উনি ওটাই বলেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। খুব সবগুলো রোগী জটিল। আমার বাইপাস সার্জারি হয়েছে হৃদযন্ত্রে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দেখুন, রাষ্ট্রপতির কাজ কি বাংলাদেশে? রাষ্ট্রপতির আসলে বাংলাদেশে একবার আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিল যে কবর জিয়ারত করা ছাড়া, কবর জিয়ারত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ফিতা কাটা ছাড়া আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে এত গুরুত্বহীন করে রেখেছে। রাষ্ট্রপতি যা কিছু করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। ওনাকে পরামর্শের বাইরে কিছু করতে পারবেন না। উনি নিজ দায়িত্বে মাত্র দুটো কাজ করতে পারেন। একটা হলো প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন। এই কাজটা, এই দুটো কাজ উনি করতে পারেন। এটার মধ্যে ওনার জন্য কারো প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না। উনি নিজ দায়িত্বে এই দুটো কাজ করতে পারেন। এছাড়া আর কোনো কাজ, যত কাজ উনি করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শে উনি করবেন। কাজে ওনার যে খুব বিশাল কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে হয়, যে অসুস্থ হলে করতে পারবেন না, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এবং রোগগুলো যদি জটিল হয়, উনি যদি রাষ্ট্রপতি থাকেন তাহলেই বরং ওনার চিকিৎসাটা খুব ভালো হবে। কারণ এখন তো ওনাকে চিকিৎসা করতে হবে নিজ দায়িত্বে। আর রাষ্ট্রপতি হলে তো সরকারি খরচে চিকিৎসাটা করতে পারতেন এবং সেটা সর্বোচ্চ চিকিৎসা উনি করতে পারতেন। কাজে উনি তো বলতে পারতেন আমার এই রোগগুলো আছে, আমি চিকিৎসাগুলো শেষ করে নেই, তারপরে আমি পদত্যাগ করবো। তা তো বলেন নাই। উনি বলেছেন যে এই রোগের কারণে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আমি অবশ্যই খুবই সৌজন্যতাপূর্ণ কাজ বলে মনে করি। উনি নিজে মনে করছেন যে আমি রাষ্ট্রের অর্থের অপচয় করতে চাই না, আমার চিকিৎসা আমিই করব, আমি এই দায়িত্ব পালন করব না। কিন্তু একটা প্রশ্ন আমি এখানে একটু করতে চাই, সেটা হলো উনি এর আগে আরও দুটো প্যারা লিখেছেন। সেই প্যারাগুলিতে উনি কী বলেছেন? উনি 5ই আগস্ট থেকে উনি কী কী করেছেন তার একটা সবিস্তার বর্ণনা উনি দিয়েছেন। উনি বলেছেন যে 5 আগস্ট 2024 ছাত্র জনগণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। এই কথাটা তার পদত্যাগ পত্রে লেখার দরকারটা কি? এর সঙ্গে পদত্যাগের কী সম্পর্ক আছে? দেখুন, জামাতে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং খুব বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী মিস্টার শিশির মনির, তিনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে এই কথাটা এখানে অপ্রাসঙ্গিক কিনা। আবার উনি আরেকটা কথা লিখেছেন, এরপরে যে প্যাটার্ন লিখেছেন সেটা হলো নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদের নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। দেশে কতটুকু সাংবিধানিক বিপর্যয় ঘটেছে কিংবা ঘটেনি এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু উনি দাবি করেছেন যে কোনো সাংবিধানিক বিপর্যয় যে ঘটেনি এর জন্য ওনার একটা ভূমিকা আছে। তো ওনার কি ভূমিকা ছিল এই সময়? উনি তো রাষ্ট্রপতি হয়েছেন 2023 সালে। 23 সাল থেকে 2024 অগাস্ট পর্যন্ত ওনার কি ভূমিকা এটা নিয়ে উনি একটা কথাও বলেন নাই। উনি বলেছেন 2024 থেকে শেষ দিন পর্যন্ত উনি কত ইতিবাচক ভূমিকা রেখেছেন সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? এই জায়গাটায় কিন্তু একটা বেসিক পয়েন্ট আছে। আপনারা চিন্তা করেন, বুঝেন। হয়তো অনেকে বলবেন যে উনি এই সরকারের কাছ থেকে চলে যাওয়ার পরও এক ধরনের সহানুভূতি, এক ধরনের আনুকূল্য আশা করেন।
সেই জন্য উনি সরকারকে বলেছেন যে আপনার জন্য তো আমি ত্যাগ কম স্বীকার করি নাই, আপনার কথা মতো শেষ ত্যাগটাও করলাম, সেটা কি পদত্যাগ করলাম, অতএব আমাকে আপনি ভুলে যেন না। এটা হতে পারে, কিন্তু আমি বলছি না, কিন্তু আমার রাষ্ট্রপতির জন্য মায়া লাগে এই কারণে এই ভদ্রলোক পারতেন আরও আগেই, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। আগে হয়তো ছাড়েননি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়লে পরে উনি হয়তো মবের কবলে পড়তে পারতেন। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, হয়েছে, আপনারা এখন একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট এসেছে, আমি চলে যাই, আমি থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কারণ ওনার তো একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শের সঙ্গে তো বিএনপির কোনো মিল নেই ভাই, এটা তো রিয়েলিটি। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি যাননি। উনি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছেন। যখন ছেড়েছেন আর থাকতে পারেননি বলেই ছেড়েছেন। আচ্ছা, কেন পারেননি আমরা একটু ভাবি। দেখুন, আমি বেশি দূর যাব না, আমি খালি কয়েকটা ঘটনা বলবো। আপনারা জানেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর আসতেছেন এই মাসে, আর 3-4 দিন পরেই, মানে 28 তারিখে ওনার আসার কথা। এই লোকের কাজটা কি আসলে? এই যে ডোনাল্ড লু ছিলেন একজন, আমরা শুনেছিলাম হাসিনার আমলে আসতেন মাঝে মাঝে, অনেক কিছু তছনছ করে দিয়ে গেছেন। এই ডোনাল্ড লু যে কাজটা করতেন, ঠিক সেই কাজটাই কিন্তু এই সার্জিও গোর করেন। সার্জিও গোর কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, মানে যে কাজটা ডোনাল্ড লু করতেন, উনি একই সঙ্গে দুটো পোস্ট হোল্ড করেন, মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তার মানে এই রিজিয়নে উনি যুক্তরাষ্ট্রের স্বার্থটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন, বার্গেইন করেন। উনি কিন্তু গত কয়েকদিন আগে উনি ফিলিপিন্সে গিয়েছিলেন, ওইখানে যে উনি ওই বিভিন্ন রকম কাজকর্ম করেছেন। তো উনি আসছেন, তো ওনার আসার সঙ্গে কি শাহাবুদ্দিন সাহেবের দ্রুত চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে? থাকতে পারে। আবার অন্যভাবে যদি আমি বলি যে ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে এসেছেন, মিস্টার দীনেশ ত্রিবেদী,